দেশে মোট ভোটার 12,37,32,000। নির্বাচন কমিশন জানালো বেড়েছে 19 লাখের বেশি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের বিরোধী অবস্থানে চিন্তিত নয় কমিশন, সুষ্ঠু ভোটই লক্ষ্য বললেন সিইসি। পণ্যের দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ বেশি বাড়েনি, দাবি ভোক্তার ডিজির। তেল নিয়ে অসহায়ত্ব প্রকাশ। ডিএমপির ভুল নির্দেশনায় এক্সপ্রেসওয়েতে যানজট, অফিস ছুটির পর বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক। বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। দেশে মোট ভোটার 12,37,32,274 জন। জাতীয় ভোটার দিবসে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। তালিকা অনুযায়ী ভোটার বেড়েছে প্রায় 19 লাখ। 2024 সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এই তালিকা প্রকাশ করা হয়। মোট ভোটার বৃদ্ধির হার 1.54 ভাগ। দেশে বর্তমানে পুরুষ ভোটার 6,33,61,615 জন আর নারী ভোটার 6,03,69,665 জন। এর আগে গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় 18,33,352 জন অন্তর্ভুক্ত হন। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সবার সহযোগিতা চান তিনি। আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,33,61,615 আর মহিলা ভোটার হচ্ছে 6,03,69,665। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সব দলই চায় গ্রহণযোগ্য ভোট। সকালে আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। সব রাজনৈতিক দলের চিন্তা এক থাকবে না। রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী বক্তব্য দিলেও সঠিক সময় ঐক্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভোটে সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, তবে দীর্ঘমেয়াদে জয় হয় না। সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান কমিশন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এটা কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করে। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। নানা কর্মসূচিতে বিভিন্ন জেলায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা 11টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জামালপুরে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন। চাঁদপুরের র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ। নাটোরে বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে প্রশাসন। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নীলফামারী, টাঙ্গাইল, হিলি সহ বিভিন্ন জায়গায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানি হচ্ছে 8ই মে। সকালে এই আদেশ দিয়েছে আপিল বিভাগ। আজ কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে পিছিয়েছে গুরুত্বপূর্ণ এই মামলার রায় পুনর্বিবেচনার আবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সংক্ষিপ্ত রায়ে তিনি পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দিয়েছিলেন।
তবে অবসরের 16 মাস পরে লেখা পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ না করেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অসাংবিধানিক বলেন তিনি। এতে এই ব্যবস্থা পুরোপুরি বাতিল করতে সংবিধানে সংশোধনী আনে বিগত আওয়ামী লীগ সরকার। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় লিভ টু আপিলের শুনানি সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 23শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুদক। পরে শুনানির জন্য আজকের দিন ধার্য করে আদালত। জিয়া চ্যারিটেবল মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে খালাস দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। প্রাথমিকে 6531 শিক্ষকের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি কাল। শিক্ষা অধিদপ্তরের সময় আবেদনের একদিন পিছিয়েছে এই শুনানি। 6 ফেব্রুয়ারি সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হয় রায়। সেই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে অধিদপ্তর। 16 ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতে শুনানির জন্য তা তোলা হয়েছিল, তবে সেদিন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক তা মঞ্জুর করেননি। এদিকে নিয়োগ বাতিলের রায়ের পর থেকেই রাজপথে আন্দোলনে রয়েছেন ওই শিক্ষকেরা। শপথ গ্রহণ করেছেন সরকারি কর্ম কমিশন পিএসসির নতুন নিয়োগপ্রাপ্ত 7 সদস্য। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ নিয়ে চেয়ারম্যান সহ পিএসসির মোট সদস্য হলেন 16 জন। নতুন 7 সদস্য হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডাক্তার এটিএম ফরিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী। সংবিধানের 139 অনুচ্ছেদ অনুযায়ী নতুন সদস্যরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে 5 বছর বা 65 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন। এর আগে গত জানুয়ারিতে নতুন 6 সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তাদের কয়েকজনের বিরুদ্ধে বিগত সরকারের সংশ্লিষ্টতা সহ নানা অভিযোগ ওঠায় তা বাতিল করে নতুন এই 7 সদস্যকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হয়। সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদযাপন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তারা বলেন, এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সূর্য উদিত হয়। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো বিকল্প ছিল না উল্লেখ করে তারা বলেন, পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের মুক্তির বীজ বপন করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব আসার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি তিনি। রমজানে বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তি, তবে এটি মানতে নারাজ ভোক্তা অধিকারের মহাপরিচালক। কিছু পণ্যের চাহিদা বাড়ায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে বলেন তিনি। বাজারে তেল সংকটের সাথে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। সকালে কারওয়ান বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী 2 থেকে 3 সপ্তাহে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। প্রতি বছরের মতো এবারও রমজানে বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কারওয়ান বাজারে তদারকিতে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বাজারে সয়াবিন তেলের সংকট আছে স্বীকার করে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির কথা জানান মহাপরিচালক। তবে আগে থেকে কেন বাজার নিয়ন্ত্রণে আনা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ভোক্তার ডিজি। আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআরের তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে
তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। এদিকে রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তা মানতে নারাজ মহাপরিচালক। কিছু পণ্যের সরবরাহ ঘাটতি থাকায় দাম একটু বেশি, দাবি তার। আগামী 15 থেকে 22 দিনে এগুলো নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। বাজারে 101টা পণ্য আছে, আপনি দেখছেন শুধু সয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে বলেছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যায় বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি সরবরাহ কম আছে, সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। রমজানের চাহিদা বাড়ায় যৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ে উল্লেখ করে মহাপরিচালক বলেন, অনেক ভোক্তা প্রয়োজনের বেশি পণ্য একবারে কেনাকাটা করায় বাজারে ঘাটতি দেখা দেয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার পরিস্থিতির আরো খবর জানাতে এবার বগুড়া থেকে যোগ দেবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, রোজায় পণ্যের দাম খুব বেশি বাড়েনি, ভোক্তা ডিজির যে বক্তব্য তার সাথে ক্রেতারা কি একমত পোষণ করছেন? আমি কয়েকজন ক্রেতার সাথে এই বাজারে আসার আগে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে যেটি ইফতারের উপকরণ অর্থাৎ রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলো সবগুলোরই দাম কিছু না কিছু বেড়েছে। আপনি দোকানিদের বক্তব্যের কথাই যদি বলেন তাহলে একজন সবজি বিক্রেতা একটু আগে বলছিলেন যে বেগুনে এবার আগুন লেগেছে, মাত্র একদিনের ব্যবধানে বেগুনে প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। অর্থাৎ যে বেগুন তারা গতকালকে 60 বা 50 টাকা দরে বিক্রি করেছেন, আজকে সেই বেগুন তারা বিক্রি করছে 70 টাকা দরে। তারা এটার কারণ হিসেবে বলছেন যে পাইকারি বাজারে বেগুনের দাম কিছুটা বেশি হয়েছে, যার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে নেতিবাচক অবস্থার দিকে। আর সবচেয়ে বড় যে বিষয়টি এবার লক্ষণীয় যেটি হলো যে লেবু, যেটি আমরা সাধারণত এর আগে কোনো রমজানে এত বেশি দাম দেখিনি। 50 টাকা 60 টাকা হালি, অর্থাৎ 4টি লেবুর দাম কোথাও 50 কোথাও 60 এরকম দরে বিক্রি হচ্ছে। অথচ কয়েকদিন আগেও আমরা এই লেবুর দাম দেখেছি 30 টাকা 25 টাকা এর মধ্যেই রয়েছে। হঠাৎ করেই লেবুর দাম বেড়ে গেছে। আর আরেকটা উপকরণ যেটি ইফতারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই পছন্দের সেটি হলো ছোলা বুট। সেটির দাম এখন এই বাজারে, যেটি ফতেহালি বাজারে আমি দাঁড়িয়ে কথা বলছি, ফতেহালি বাজারে 100 থেকে 110 টাকার মধ্যে রয়েছে। এর বাইরেও আর বেশ কিছু পণ্যের খবর আমি নিয়েছি, সবগুলোতেই মোটামুটি স্থিতিশীল। যে বলছিলেন লেবুর দাম কি পরিমাণে বেড়েছে, আর শসা ও বেগুন যেটি আরেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য রমজানে, সেটির দাম কেমন বেড়েছে? যেটা একটু আগে বলছিলাম যে বিক্রেতারা যেটি বলছেন যে বেগুনে আগুন লেগেছে, অর্থাৎ একদিনের ব্যবধানে 1 কেজি বেগুনের দাম বেড়েছে এই ফতেহালি বাজারে 10 টাকা করে। এর কারণ হিসেবেই তারা বলছেন যে যারা পাইকারি বিক্রেতা সেখানেই দাম মূলত বেশি রয়েছে। আর লেবুর দাম খুবই অস্বাভাবিক, যেটি গত কয়েকদিন আগেও আমরা 25-30 টাকা হালি পেয়েছি, সেটি আজকে 50 টাকা। অন্যান্য বাজার, ফতেহালি বাজারের বাইরে যে বাজার, সেখানে কোথাও 60 টাকা পর্যন্ত 1 হালি লেবুর দাম রয়েছে। আর বেগুনের পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো মূলত ইফতারের উপকরণের সাথে লাগে বা ইফতারের সময়, রমজানের সময় লাগে, সেগুলোর মধ্যে সিমের দাম কিছুটা বৃদ্ধি রয়েছে, যেটা বিক্রেতারা বলছেন। চিনি এখন 120 টাকা কেজি। সব মিলেই বলা যায় যে অধিকাংশ ইফতারের সামগ্রীর দামই কিছু না কিছু বেড়েছে। তবে অন্য যে বিষয়টি, বিশেষ করে সয়াবিন তেলের যে ঘাটতির কথা বলছিলেন একটু আগে খবরে, সেই অবস্থার খুব বেশি একটা পরিবর্তন হয়নি। এখনো প্রায় সবগুলো বাজারই সয়াবিন তেলের একটা ঘাটতির খবর বা বাড়তি দামে কেনাবেচা হওয়ার একটা খবর আমরা পাচ্ছি চারিদিক থেকে। রমজানে বগুড়ার বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। রমজানে কম দামে দুধ, ডিম, মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার সকাল থেকে রাজধানীর 25টি জায়গায় ফ্রিজিং গাড়িতে চলছে এই কার্যক্রম। মিলছে ডিম, দুধ, ব্রয়লার মুরগি ও গরুর মাংস। 28 রমজান পর্যন্ত সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এখানে ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, প্রচারণা না থাকায় অনেকেই এই উদ্যোগ সম্পর্কে জানেন না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সব পণ্য পাচ্ছেন না ক্রেতারা। সরবরাহ বাড়ানো ও দাম আরও কমানোর তাগিদ দিচ্ছেন তারা। ডিএমপির নির্দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সরানোয় তেজগাঁও সহ আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। কর্তৃপক্ষ বলছে, ডিএমপির পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথে স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। হাতে করে টোল আদায় করা হচ্ছে, এতে সময় লাগছে বেশি। মূলত যানজট কমাতে পুলিশের এমন পরামর্শ মেনেই কাজ চলছে বলে জানিয়েছেন টোলের কর্মীরা। তবে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে তীব্র যানজট দেখা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
যানজট কমাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আমরা তো রেগুলারই গাজীপুর যাওয়া আসা করি, প্রতিদিনই টুল দেই, এইভাবে টুল দেই, কিন্তু আজকে টুল নিচ্ছে না কেন? মেডাল নেওয়ার কথা না, কাউন্টার নেওয়ার কথা ছিল। কাউন্টার নিলে আর একটু ভালো হইতো, কিন্তু এখানে এসে আর একটু জামটা বেশি বেড়ে গেছে। এদিকে রমজানের প্রথম দিন রোববার সকালে ঢাকার বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় যানজটের। অফিস ছুটির পর আবারও যানজট দেখা দিতে পারে বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এই মুহূর্তে ঢাকা সড়কের চিত্র জানাতে তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এই মুহূর্তে ঢাকার সড়কের চিত্র কেমন দেখা যাচ্ছে? কোথাও যানজটের খবর আছে কি? আমি আজকে সারাদিন মোহাম্মদপুর, মিরপুর সহ আরো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি এবং সকালবেলা আমি দেখেছিলাম কিছুটা যানজট রয়েছে, কিছুটা বিভিন্ন কেন্দ্রে আমি যানজট লক্ষ্য করেছি। তবে এখন যানজটের অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও আমি বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু যানজট লক্ষ্য করেছি, যেমন বিজয় সরণিতেও আমি কিছুটা যানজট লক্ষ্য করেছি। তাছাড়া মোহাম্মদপুরেরও কয়েকটা জায়গাতে আমি যানজট লক্ষ্য করেছি এবং সেই সব যানজট নিরসনে কিন্তু পুলিশও একদম পরিপূর্ণভাবে কাজ করছে। আমি পুলিশদের সাথেও কথা বলেছি কয়েকজনের সাথে, তারা বলছেন যে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং সেই সংখ্যা অনুযায়ী কিন্তু পুলিশরা কাজ করছে এবং তারা সেটাও খুব নিবিড়ভাবে দেখছে যে যেন কয়েকটা জায়গার মধ্যে মেন পয়েন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে গাড়ির যে পার্কিং, অবৈধ পার্কিং সেগুলো না করা হয় এবং তারা কিন্তু জরিমানাও ঠিকভাবে করছেন। তো সাধারণত আমরা দেখি যে রমজান আসলেই আসলে রমজান ছাড়াও আমরা ঢাকার বিভিন্ন জায়গায় জ্যামের একটা অবস্থা লক্ষ্য করি, যেটা সবসময় সাধারণ মানুষের ভোগান্তি থেকেই থাকে এই জায়গার মধ্যে এবং সেই সমস্যাটা নিরসনে কিন্তু ট্রাফিক পুলিশও নিয়মিত কাজ করছে। তাছাড়া তাদের বিভিন্ন তদারকি টিমও রাস্তার মধ্যে অবস্থান করছে। আমরা বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি যারা হাঁটাহাঁটি করছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে যানজটের পরিমাণ কিছুটা শুরুর দিকে কিছুটা বেশি থাকলেও এখন কিছুটা কম আছে। তারা সকালবেলায় এইটা যানজট লক্ষ্য করেছেন। তাছাড়া রমজানের মাস যেহেতু, ইফতারের আগে তারা প্রত্যেক বছরই একটা সেই সময়ে একটু জ্যাম লক্ষ্য করে। তাদের আসলে প্রত্যাশা যেন ট্রাফিক পুলিশ এই সময়টাকে একটু লক্ষ্য করে তারা কাজকর্ম পরিচালনা করে এবং ট্রাফিক জ্যাম যাতে একটু কমানো হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রোজার মধ্যে অফিস ছুটির সময় আগানো হয়েছে, তো অফিস ছুটির পরে যাতে যানজট না বাড়ে ডিএমপি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি? ভোক্তার সাধারণ মানুষ এমনটাই মনে করছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। যানজট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। বেড়েছে ফলের চাহিদা, সুযোগে 7 দিনে দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। আপেল, কমলা নাগালের বাইরে। আশুলিয়া থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জুলাই গণহত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক বিল্লালকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লালকে আজ 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। জামালপুরের শরীফপুরে বাস চাপায় ইজি বাইকে যাত্রী নিহতের ঘটনায় বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে বাস পোড়ানোর প্রতিবাদে 1.5 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পুলিশ জানায়, সকাল 8টায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় একটি বাস ইজি বাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন, গুরুতর আহত হন আরও 3 জন। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাস পোড়ানোর প্রতিবাদে সকাল 11:30 থেকে শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বাস ও মিনি বাসের শ্রমিকরা। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজট।
পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সমস্যা এসে সমাধানও হইতে পারত, ওরা বসলো না, বসে একটা সম্পদ শেষ করে দিল। প্রশাসনের লোক ছাড়া কি বিচার হবে? হবে না, তাহলে গাড়িটা পড়লো কেন? রমজান উপলক্ষে বরিশালের বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে। পাইকারি থেকে শুরু করে খুচরা বাজারে ফলের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে বিক্রি। বিশেষ করে আঙুর, আপেল, কমলা ও মাল্টার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। খেজুরের দামও ঊর্ধ্বমুখী। এদিকে খুচরা ফল বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকে তারা ফল কিনে আনেন। গত 1 মাস ধরে বিদেশি সব ফলের বাজার বাড়তি, সামনে আরও বাড়ার শঙ্কা রয়েছে। রোজায় দাম নাগালে রাখতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। খেজুর কিনতে 350-400 টাকা লাগে, তো সবার দ্বারা সম্ভব না। কারণ আমরা যারা নিম্ন শ্রেণী আছে এদের জন্য খুব কষ্ট। ফলের বাজার বর্তমানে অবস্থা খুবই খারাপ, কারণ যে পরিমাণ ভ্যাট বসাইছে সরকার এখন, যার জন্য আমরা ফল যে দামে কিনি ইন্ডিয়া থেকে যে দামে কিনি তার 3 গুণ ভ্যাট দেওয়া লাগতেছে। এবারে চট্টগ্রামের ফলের বাজার নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বিদেশি ফলের দাম কি অনেক বেশি কিনা? রোজায় কতটুকু বেড়েছে? দেখুন, আমরা আসলে কয়েকদিন ধরে চট্টগ্রামে যে সমস্ত বিদেশি ফল আসে সেই বাজারগুলো আসলে তদারকি করছি আমরা। আপনি জানেন যে আসলে গেল জানুয়ারি ফলের বিদেশ থেকে যে সমস্ত ফলগুলো আসে সেগুলোর একটি বাড়তি শুল্ক আরোপ করে সরকার, এবং এরপর থেকে আমরা দেখেছি এখানে যারা ফল ব্যবসায়ী রয়েছেন তারা আন্দোলনে নেমেছিল তাদের যে বাড়তি যে ট্যাক্স সেটিকে কমানোর জন্য, এবং দেখেছি এরপরেও আসলে সেই ট্যাক্সটি কমানো হয়নি। এবং আমরা জানি যে গত কিছুদিন আগে গত 12 ফেব্রুয়ারি চট্টগ্রামে যারা ফল ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে ট্যারিফ কমিশনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তারা যে এখানকার ব্যবসায়ীরা যে জাহাজ থেকে পণ্য খালাসের অনীহা প্রকাশ করেছেন সেটি থেকে যাতে তারা সরে আসে, এবং আমরা দেখেছি সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা সরে এসেছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তাদের যে আন্দোলন সেটি এখনো পর্যন্ত অব্যাহত আছে, এবং যদি সরকার এর মধ্যে কোনো রকম পদক্ষেপ না নেন তাহলে হয়তো রমজানের মাঝামাঝি কিংবা ঈদের পরে গিয়ে তারা আবার জাহাজ থেকে ফ্রুটস খালাসের যে বিষয় যে বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি নেবেন। আমরা একটু বলতে চাই যে আমরা এই মুহূর্তে চট্টগ্রামের ফল মন্ডিতে আছি। আমরা দেখছি আপেল, মাল্টা, কমলা এবং আঙ্গুর, এই 4টি ফল যেহেতু দেশের বাইরে থেকেই শতভাগ আসে সঙ্গত কারণে সেগুলোর দাম এখন একেবারেই বলা যেতে পারে আকাশচুম্বী। গত বছরের তুলনায় বছর আসলে 1000 টাকা পর্যন্ত ফলের দাম বেড়েছে। তবে খেজুরের দাম কিছুটা স্বস্তি দেখেছি আমরা। এই মুহূর্তে খেজুরের মার্কেটে আছে, দেখতে পাচ্ছেন বাহারি রঙের খেজুর এখানে আছে, এবং বিক্রেতা যেটি বলছে সেটা হচ্ছে গত 1 সপ্তাহ ধরে অন্তত 1 থেকে 1500 টাকা পর্যন্ত খেজুরের দাম কমেছে, এবং যদি এই ধারাটি অব্যাহত থাকে অর্থাৎ বাজারকে নিয়ন্ত্রণে যে পদ্ধতিটি দীর্ঘদিন ধরে চলে আসলে সেটি যদি অব্যাহত থাকে এবং ট্যারিফ কমিশনের পক্ষ থেকে খেজুরের ক্ষেত্রে যে শুল্কটি কমানো হয়েছিল সেটি যদি অব্যাহত থাকে তাহলে খেজুরের দাম আরও কমবে। আমরা আসলে যারা ফল বিক্রেতা রয়েছেন তাদের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে সাধারণ মানুষকে পুঁজি করে তারা এই ব্যবসা করেন, বিদেশ থেকে ফল আনেন, কিন্তু ফলের যেহেতু শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গত কারণে ফলের দাম এত বেশি যে এখন আসলে তারা ক্রেতা খুঁজে পাচ্ছেন না, এবং সেই কারণে তারা মনে করছেন যত দ্রুত সম্ভব এই বিষয়টির একটি সুরাহা হওয়া উচিত। যদি শুল্ক কমানো হয় তাহলে হয়তো ফলের দাম আবার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এবং তারাও ব্যবসা করে একটি স্বস্তির মধ্যে থাকবেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে ফল বাজারের ফলের দাম নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে ফলের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এবার রমজানে চট্টগ্রামে বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয় প্রায় 20 কোটি টাকার কেনা বেচা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে তৈরি হবে ইফতার সামগ্রী। অভিজাত রেস্তোরাঁর পাশাপাশি ফুটপাতে বাহারি ইফতারের পসরা সাজাবেন অনেক দোকানি। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে রেস্তোরাঁ প্রায় 1000। এসব রেস্তোরাঁয় ইফতার নিয়ে বাড়তি নজর থাকে সবার। রমজানের প্রথম দিন থেকে তাই সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। বাজেটের মধ্যে ইফতার বাজার রাখতে চাইছেন তারা, মানের সাথে কোনো আপোষ নয়। তাই ঊর্ধ্বমূল্যের বাজারেও দাম রাখছেন আগের মতোই। আগের মতো আমাদের কাবাব আইটেম যেগুলো থাকবে অবশ্যই এগুলো থাকবে, কোনো রেট বাড়ানো হবে না।
আগের মতোই থাকবে, আমরা ওইভাবেই রাখার চেষ্টা করতেছি। হয়তো আমরা ইফতারির আগে আমরা কিছু পার্সেল সেল করতে পারি, যারা বাসায় নিয়ে কাবাব, পরোটা এগুলো এনজয় করতে চায়। রমজানে পুরো নগরীতে প্রায় 20 কোটি টাকার বেশি কেনাবেচা হয়। অভিজাত রেস্তোরাঁর পাশাপাশি ফুটপাতে ইফতার সামগ্রী নিয়ে বসবেন বিক্রেতারা। ব্যবসায়ীদের প্রত্যাশা গত বছরের চেয়ে এবার বিক্রি ছাড়িয়ে যাবে। গতবারের তুলনায় এবার ব্যবসা ভালো হবে। জিনিসপত্রের দাম বাজারে বাড়লো, আমরা কোনো জিনিসের দাম বাড়াচ্ছি না। আমরা আমাদের ক্রেতা সাধারণকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সারা চট্টগ্রামের বিজনেস যদি রেস্টুরেন্টের থেকে কাউন্ট করেন হবে 20-22 কোটি টাকা হতে পারে। বন্দরনগরীতে ইফতার আয়োজনের পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টে থাকছে সেহরির বিশেষ আয়োজন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেলা 3টায় মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুই দল আগেই পৌঁছেছে সেমিতে। দল বা গোষ্ঠীর সিদ্ধান্তের বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, আগে র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেয়া হয়েছিল, তবে এবার তা মানা হবে না। এবার স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর কম হবে বলে জানান তিনি। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সমাজ ব্যবস্থা উন্নয়নে ব্যতিক্রমী অবদান রাখায় কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। কমিটি এরই মধ্যে নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর শাহিদা রফিক মারা গেছেন। সকাল 7:30টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় ইবনে সিনা হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসায় থাকা অবস্থাতেই মারা গেলেন তিনি। অধ্যাপক শাহিদা রফিক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেল লাইনটি সরানো হলে সড়কের প্রশস্ততা বাড়বে প্রায় 2 মিটার। রেল লাইনের কারণে সেতু সরু হওয়ায় ধীর গতির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। চালকদের দাবি, সেতু প্রশস্ত করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে। এ বিষয়ে সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ শুরু হয়। 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দিলে কমানো হয় ট্রেনের গতি। গত মাসে যমুনা রেল সেতু চালুর পর থেকে পরিত্যক্ত হয়ে গেছে সেতুর ওপরের রেল লাইন। সেতুতে চলাচলকারী যানবাহনের চালকরা জানান, রেল লাইন থাকায় কমেছে সেতুর প্রশস্ততা। এতে ধীর গতিতে চালাতে হয় যানবাহন। এছাড়াও কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে তৈরি হয় যানজট। তাদের মতে, রেল লাইন সরিয়ে পুরো সেতু প্রশস্ত করে যান চলাচলের উপযুক্ত হলে কমবে সমস্যা। রাস্তাটা বাড়তেই হবে, সেক্ষেত্রে গাড়ি ঘোড়া চলাচল ভালো হবে। ব্রিজ করে আলটা দিয়ে দিচ্ছে, আমাদের যদি ওটুক বাড়িয়ে দেয় তাহলে মনে করি আমাদের পক্ষে ভালো হয়, তাতে এমনি যাওয়া খুব অসুবিধা। রেল লাইন অপসারণ হলে সেতুর প্রশস্ততা 6.3 মিটার থেকে 8.05 মিটার হবে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়ক পথের লেন সেটা যদি আমরা প্রশস্ত করি, এতে করে যান চলাচলে খুব সহজতর হবে এবং যে দুর্ঘটনাকালীন সময়ে আমাদের যে সমস্ত উদ্ধার কার্যক্রম আরো সহজতর উপায়ে করতে পারবো আমরা। তো এটা আমরা 2023 সালে প্রস্তাব করেছিলাম। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সেতু বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত 22 জেলায় যানবাহন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।